ওকে, আজকে সেট নম্বর 29-এর সলিউশনগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেনে আসি। A boat is moving in downstream and the speed of the boat in still water is 4 times of the speed of current. কোনো একটা বোট সে ডাউনস্ট্রিমে যাচ্ছে, ঠিক আছে, আর সেই বোটটার স্পিড হচ্ছে 4 গুণ। কার 4 গুণ? কারেন্টের, মানে স্ট্রিমের। ওকে, স্রোতের 4 গুণ হচ্ছে বোটের স্পিড। আফটার 25 কিলোমিটার, ডিউ টু এ টেকনিক্যাল প্রবলেম, স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার রিডিউসড বাই 25%। 25 কিলোমিটার যাওয়ার পর কি হয়েছে? বোটের স্পিডটা রিডিউস হয়ে গেছে 25%-এর জন্য। 25% রিডিউস হয়ে গেছে টেকনিক্যাল প্রবলেমের জন্য। অ্যান্ড ইট কভার্স 40 কিলোমিটার উইথ দ্যাট স্পিড। মানে এই 25% রিডিউসড, এই 25% রিডিউসড স্পিড নিয়ে বোট 40 কিলোমিটার জার্নি করেছে। ওকে, ইফ এভারেজ স্পিড অফ হোল জার্নি ইজ 26 কিলোমিটার/আওয়ার, দেন ফাইন্ড দ্য স্পিড অফ কারেন্ট। এবার বলছে এভারেজ স্পিড যদি গোটা জার্নির এভারেজ স্পিড যদি 26 কিলোমিটার/আওয়ার হয়, তাহলে তাহলে কারেন্টের স্পিডটা কত ছিল, মানে স্রোতের গতিবেগটা কত ছিল। একদম ধীরে ধীরে বোঝালাম। ফার্স্ট কোশ্চেনটা এটা জানতে চেয়েছে। যারা কোশ্চেনটা ট্রাই করবি নিজে থেকে, তারাই কিন্তু আরও ক্লিয়ারলি বুঝতে পারবি। ঠিক আছে, অঙ্কগুলো তার জন্য আমার লেকচারটা পরে দেখবি। আমি বারবার বলছি, আমার সলিউশনের উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজে এটাকে করার চেষ্টা করবি আগে। ঠিক আছে, 1 থেকে 1.5 ঘন্টার টাইম দিবি এই 10টা কোশ্চেন করার জন্য। 1 ঘন্টা মতো টাইম দিবি যে কি হচ্ছে কি না। তারপর তো চ্যাপ্টার ওয়াইজ যেরকম প্র্যাকটিস করে যাচ্ছিস করতে থাকবি। এই সেটটায় 10টা কোশ্চেনের জন্য মোটামুটি 1 ঘন্টা টাইম দিবি যে কি হ্যাঁ আমি বহু চেষ্টা করেও পারলাম না। তাহলে কি হবে, যখন আমি কোশ্চেনগুলোকে বোঝাবো তোরা কোশ্চেনগুলোকে আরও ক্লিয়ারলি বুঝতে থাকবি। তো দেখ এখানে কি বলেছে, বোটের স্পিড হচ্ছে 4 টাইমস অফ দ্য স্পিড অফ দি কারেন্ট। তাহলে এক্স আমি ধরে নিলাম 4, আর ওয়াই আমি ধরে নিলাম 1। 4 গুণ বলেছে, তো আমি কি বলেছি, একটা এক্স্যাক্ট ভ্যালু আমাকে তাকে দিয়ে দিয়েছে। এভারেজ স্পিড 26 কিলোমিটার দিয়ে দিয়েছে, 25 কিলোমিটার আমাকে একটা এক্স্যাক্ট ভ্যালু হিসেবে চলছে। হুম, তো আমি এটাকে একটা ইউনিটে ধরে নিই। তাহলে 4x, 1x, তো এক্স ধরতে বারণ করেছি, স্পিড এস বা টি বা কিছু একটা আলাদা কিছু ধরবে, কারণ এক্স মানে আমরা বোট অ্যান্ড স্ট্রিমের এক্স মানে আমরা কী জানি, বোটের স্পিড। আর ওয়াই মানে আমরা কী জানি, স্ট্রিমের স্পিড বা কারেন্টের স্পিড। তার জন্য এক্স আর ওয়াই ধরবি না। 4s আর 4s আর 1s। ওকে, এটা 4s আর 1s হয়ে গেল। এটার পর আমরা কি করছি, এই 4s স্পিড নিয়ে 4s আর 1s এই স্পিডটা নিয়ে, মানে এটা তো ডাউনস্ট্রিম, ডাউনস্ট্রিমে যাচ্ছে বোটটা, তো ডাউনস্ট্রিম স্পিড কত হবে, 5s। 5s 5s হচ্ছে ডাউনস্ট্রিম স্পিড। তাহলে 5s স্পিড নিয়ে ও কত কিলোমিটার অবধি গেছে, 25 কিলোমিটার। 25 কিলোমিটার যাওয়ার পর কিন্তু ওর টেকনিক্যাল প্রবলেম হয়েছে। তাহলে টোটাল টাইম ওর কত লেগেছে প্রথম 25 কিলোমিটার যাওয়ার জন্য? তাহলে 25/5s, 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 তাই না? 5×5 = 25, মানে 5/s। টাইম মানে তো ডিস্টেন্স বাই স্পিড, তাই না? তো স্পিড মানে কি, ডাউনস্ট্রিম স্পিড, ডাউনস্ট্রিমে গেছে। ডিস্টেন্স মানে কত, 25 কিলোমিটার।
25 কিলোমিটারে গেছে বলে, তাহলে টাইম কত লেগেছে? তাহলে প্রথমবারে ওর টাইম লেগেছে কত? 5/s। ওকে, এবার আমাকে এটা মুছতে হবে। 5/s হলো। নেক্সট বারে কি হয়েছে? ওর স্পিডটা 25% কমে গেছে। তাহলে 4s ছিল, তার 25%, তার 25% মানে আমরা জানি 25% মানে কত হয়? 1/4। 1/4 4s এর 25% মানে 1/4, 4 4 কেটে দিয়ে মানে এস কমেছে, মানে 4s থেকে এস কমেছে, মানে কত হয়ে গেছে এখন? 3s। তাহলে 3s বোটের স্ট্রিম, আর স্ট্রিমের স্পিড তো ছিল 3s বোটের স্পিড, আর স্ট্রিমের স্পিড তো s ছিলই। তাহলে 3s প্লাস এস মানে 4s, এই স্পিড নিয়ে ও তারপর বাকি 40 কিলোমিটার জার্নি কভার করেছে। তাহলে তারপরে ওর টাইম কত লেগেছে? 40/4s লেগেছে। কেন? পরের ক্ষেত্রে ডাউন স্ট্রিম স্পিডটা কী হলো? 25% কমে গেল। 4s ছিল, 4s এর 25% মানে এক কমেছে, মানে এস কমেছে। 4s এর 25% মানে এস হলো, তাহলে 4s থেকে এস বাদ দিয়ে দিলাম, তাহলে 3s হলো। 3s স্পিড নিয়েও করেছে, তাহলে 4×10, তাহলে 10/s। তাহলে পরের টাইমটা হচ্ছে কত? 10/s। প্রথমের টাইমটা কত? 5/s। তারপরের টাইমটা কত? 10/s। কেটে এটা কাটতে হবে। তারপর দেখ, এবার আমি কি জানতে চেয়েছে? এভারেজ স্পিড অফ দি হোল জার্নি ইজ 25 কিলোমিটার/আওয়ার বলেছে। দেন ফাইন্ড দ্য স্পিড অফ কারেন্ট। দেন ফাইন্ড দ্য স্পিড অফ কারেন্ট দেন ফাইন্ড দি স্পিড অফ কারেন্ট মানে আমাকে জানতে চেয়েছে স্পিড অফ কারেন্ট কত ছিল? এস এস জানতে চেয়েছে আমাকে, তাই না? স্পিড অফ কারেন্ট ওয়াই সমান সমান তো 1s ছিল, মানে এস জানতে চেয়েছে। এবার আমরা কি জানি বল? এভারেজ স্পিড মানে কি হয়? এভারেজ স্পিড মানে কি হয়? টোটাল ডিস্টেন্স টিডি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টিটি। এভারেজ স্পিড মানে তো এটাই, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাই না? তাহলে ব্যাস এই ফর্মুলাতে বসিয়ে দেবো এবার। ঠিক আছে, এভারেজ স্পিড তাহলে কত? দেখ 26 কিলোমিটার/আওয়ার দিয়ে দিয়েছে, তাহলে 26 সমান সমান টোটাল ডিস্টেন্স কতটা? প্রথমে দেখ 25 কিলোমিটার গেছে, তারপর 40 কিলোমিটার গেছে, তাহলে 65 বাই টোটাল স্পিড কত, টোটাল টাইম কত লেগেছে? প্রথমবারের জন্য 5/s লেগেছিলো, তার পরের বারের জন্য 10/s লেগেছিল। ওকে, এটা কাটাকুটি করবি, দেখবি এটা 15/s হচ্ছে, এখানে 15/s হয়ে যাবে। 15/s হয়ে যাবে। 15/s হয়ে যাওয়ার পর এটা কাটবে, 5 3 5 13 এই এসটা ওপরে চলে যাবে, তাহলে এটা ইন্টু এস থাকবে। 13 2 তাহলে এস সমান সমান 6 কিলোমিটার/আওয়ার বেরোবে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। অঙ্কটা বলেছিল না, ধীরে ধীরে অঙ্কটা বোঝালাম। প্রথম অঙ্কতে আমার 8 মিনিট লেগে গেলো। অঙ্কটাকে একদম ধীরে ধীরে বুঝিয়েছি, তার জন্য অঙ্কটা কিন্তু বড় নয়, অঙ্কটা ছোট অঙ্ক। তারপর এটা দেখ, রাজধানী এক্সপ্রেস ইজ 8.33% ফাস্টার দেন শতাব্দী। 8.33% মানে কত হয় ফ্র্যাকশনে? 8.33% মানে হয় 1/12। এর মানে শতাব্দী যদি 12 হয়, তাহলে রাজধানী তার থেকে 1 বেশি, মানে 13। রাজধানী আমার, ঠিক আছে, তাহলে 12x 13x, 12x 13x হয়ে গেলো। 12x 13x ধরে নিলাম, 12x আর একটা 13x। এবার যে বিকজ দেয়ার ইজ অ্যান অবস্ট্রাকশন অফ রাজধানী এক্সপ্রেস অফ 15 মিনিটস। আচ্ছা, দে স্টার্ট ফ্রম লখনৌ অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড রিচ দিল্লি অ্যাট দ্য সেম টাইম। এবার দেখ, যেহেতু রাজধানীর 13 কিলোমিটার/আওয়ারে ছুটছে, তাহলে ওর তো আর একটু আগে পৌঁছানোর কথা, কিন্তু সে কি করেছে? সে মাঝখানে বাধা পেয়েছে, অবস্ট্রাকশন, কোনো কিছু বাধা পেয়েছে। দিয়ে বাধা পাওয়ার জন্য কি হয়েছে? ওর 15 মিনিটের জন্য বাধা পেয়েছে, দিয়ে টাইমটা কি হয়েছে? ইকুয়াল হয়ে গেছে।
ওকে, 15 মিনিট রেস্ট নেওয়ার জন্য, রাজধানীর 15 মিনিট বাঁধা পাওয়ার জন্য টাইমটা কি হয়েছে, ওরা একই টাইমে পৌঁছেছে যখন কি রাজধানীর আগে পৌঁছে যাওয়ার কথা, যখন কি রাজধানীর আগে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু আগে পৌঁছাতে পারেনি 15 মিনিট বাঁধার জন্য। তাহলে 15 মিনিট অবধি কে বেশি চলেছে? 15 মিনিট অবধি চলেছে বেশি, বেশি চলেছে, 15 মিনিট অবধি বেশি রান করেছে, ডিস্টেন্স রান বেশি করেনি। মন দিয়ে শোন, অঙ্কটা ভালো কনসেপ্টের অঙ্ক। দেখ, ডিস্টেন্সও বেশি কভার করেনি, টাইমও বেশি কভার করেনি, কিন্তু 15 মিনিট অবধি ও বেশি চলেছে। কে বেশি চলেছে? শতাব্দী বেশি চলেছে। 15 মিনিট অবধি বেশি যে 15 মিনিট অবধি, যে 15 মিনিট অবধি রাজধানী বাধা পেয়ে দাঁড়িয়েছিল বা রেস্ট করছিল, শতাব্দী কিন্তু সেই 15 মিনিট চলেছে। ঠিক আছে, ওই যে 15 মিনিট বেশি চলেছে, তো ডিস্টেন্স আমার কত আছে? 312 কিলোমিটার। তাহলে 312/12x মানে টাইম, মাইনাস 312/12x সমান সমান, এবার যেহেতু শতাব্দী বেশি চলেছে, ঠিক আছে, ডিস্টেন্স সেম আছে, কিন্তু 15 মিনিটস রেস্ট নেয়নি, তার জন্য 15 মিনিটস বেশি চলেছে শতাব্দী। 312/12x মাইনাস 312/13x হবে এখানে, সরি, 312/13x সমান সমান আমার 15 মিনিট বেশি ছিল, তাহলে 15/60 করে দিবি, 15/60 করে দিবি। ওকে, দিয়ে এক্সের ভ্যালুটা এখান থেকে বের করবি, 312টাকে কমন নিয়ে নিবি, 312কে কমন নিয়ে নিবি, 1/12 হয়ে যাবে, 1/13 হয়ে যাবে, 12 আর 13 এলসিএম হবে 256x(x)² ঠিক আছে, বাই এক্স সমান সমান 312, এরকম করে করবি, এক্স সমান সমান 8 আওয়ার্স বেরোবে, এক্স সমান সমান 8 কিলোমিটার/আওয়ার বেরোবে। ওকে, দেখ তারপরেরটা করবে, এ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 6 hours and takes 20% more time than B, which is also a filling pipe. তাহলে এ 6 আওয়ার্সে করতে পারে, বি অ্যান্ড টেক্স 20% মোর দেন, তাহলে এটা 5 হবে। ওকে, 5-এরই 20%, 5-এর 20% মানে কত হয়? 1, 20% মানে হচ্ছে 1/5, তাহলে বি যদি 5 হয় তাহলে 5 থেকে 1 বেশি এ, তাহলে এ 6 ঘন্টা, আর এ প্লাস বি প্লাস সি, দেখ অনেক ক্ষেত্রে আমি অঙ্কটা কিন্তু পুরো পড়ছি না, বিকজ টাইমের ব্যাপার আছে, ধর দেরি হয়ে যাবে। তাহলে এ প্লাস বি প্লাস সি মিলে 15/14 আওয়ার্স, তো এই তিনটের এলসিএম কত হবে? 6, 5, আর এটার ক্ষেত্রে কী বলেছি, নিউমারেটরকে নিতে হবে। যদি প্রত্যেকটা যদি ফ্র্যাকশানে থাকতো, প্রত্যেকটা যদি ভগ্নাংশে থাকতো, তো আমরা লবকে নিতাম, ওপরেরগুলোকে নিতে হয়। তাহলে 6, 5 আর 15 এলসিএম কত হয়ে গেল? 30 হয়ে গেল। 6, 5 আর 15 এলসিএম হয়ে গেল 30। তাহলে এ করছে আমার 5 ইউনিট, বি করছে 6 ইউনিট, এ প্লাস বি প্লাস সি আমার করছে 8 ইউনিট, এ প্লাস বি এর ভ্যালুটা বসিয়ে দাও 11 ইউনিট, তাহলে সি সমান সমান 3 ইউনিট করে খালি করে দেয়। তাহলে এটাই আমাকে জানতে চেয়েছিল, তাহলে গোটা ট্যাঙ্কটা কতক্ষণে সি খালি করে দেবে, তাহলে টোটাল ইউনিট কত ছিল? 30, তাহলে 30/3, 10 ঘন্টায় খালি করে দেবে, 10 আওয়ার্সে খালি করে দেবে। অপশান ডি, এটা একটা ভালো প্রশ্ন। ওটা 3 নম্বর দিয়ে দিচ্ছি ভুল করে, এটা 4 নম্বর হতো, মানে সেটা 11টা কোশ্চেন হয়ে গেল। যাই হোক, অ্যান আর্টিকেল ইজ সোল্ড অ্যাট 10% প্রফিট, কোনো একটা আর্টিকেলকে সোল্ড করা হয়েছে 10% প্রফিটে, তাহলে সিপি যদি আমার 100 হয়, সিপি যদি আমার 100 হয়, তাহলে এসপি ইজি 110,
an article is sold at 10% profit if its cost price is 10% less মানে কস্ট প্রাইস যদি 10% লেস হয় মানে 90 যদি হয় and sold for rupees 40 more মানে সেলিং প্রাইসটা কত 40 মোর মানে 110 প্লাস 40 দেন প্রফিট পার্সেন্টেজ উইল বি 50%। তাহলে এই যে 110 প্লাস 40 করে দিলাম না, এটা ভুল। কেন আমরা অ্যাজিউম করে চলছিলাম এতক্ষণ। এবার আমরা প্রফিট লস করার সময় আমি বলেছি যে কি কস্ট প্রাইসকে সবসময় 100 ধরতে হয়। কস্ট প্রাইসকে 100 ধরলাম, সেলিং প্রাইসকে আমি 110 করে নিলাম। প্রত্যেকটা ভ্যালু যদি আমার পার্সেন্টেজে থাকতো না আমার অ্যান্সার বেরিয়ে যেত, কিন্তু একটা এই যে আমাকে এক্স্যাক্ট ভ্যালু দিয়ে দিয়েছে 40 টাকা, তার জন্য অঙ্কটা ঘটোমটো হয়ে গেছে। কিচ্ছু না, যখনই একটা দেখবি পার্সেন্টেজ ভ্যালুর সাথে সাথে এক্স্যাক্ট ভ্যালু পেয়ে যাচ্ছিস, প্রফিট লসের শুধুমাত্র প্রফিট লসের অঙ্কগুলোর ক্ষেত্রে কী করবি, এই যে কস্ট প্রাইস, এবার কস্ট প্রাইসকে অনেকে এক্স ধরতে যাবি, কস্ট প্রাইসকে অনেক কী করতে যাবি, এক্স ধরতে যাবি। কস্ট প্রাইসকে যখনই এক্স ধরতে যাবি না, তো কী হবে, একটু গন্ডগোল হয়ে যাবে। কেমন ধরনের গন্ডগোল হবে, ক্যালকুলেশনটা কঠিন হয়ে যাবে। তার জন্য এই যে তুই কস্ট প্রাইসকে 100ই ধর, কিন্তু এখানে এক্স লাগিয়ে দে, 100x, যেরকম বোট অ্যান্ড স্টিমের অঙ্কগুলোতে করি বা টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলোতে করি, তাই না, 12x 13x সেমনি 100x কস্ট প্রাইস। এবার দেখো অঙ্কটা কিছু রইল না, কস্ট প্রাইস আমার 100, সেলিং প্রাইস তাহলে কত 110x, নতুন কস্ট প্রাইস কত 90x, তাহলে সেলিং প্রাইস কত 110x আগে ছিল, এবার 40 বেড়ে গেছে। ওকে ওকে, তো এই যে আমি নেক্সট ইকুয়েশন পেলাম যে কি আমার 90x নতুন কস্ট প্রাইস, ঠিক আছে, এর উপরেই তো পার্সেন্টেজ প্রফিট উইল বি 50%, অ্যান্ড ইটস ইফ ইফ যদি কস্ট প্রাইস 10% কম হয় অ্যান্ড ইট ইজ সোল্ড ফর ₹40 মোর, দেন প্রফিট পার্সেন্টেজ উইল বি, তাহলে 90x তো আছেই, এটার উপরেই তো 50% প্রফিট মানে 150/100, 50% প্রফিট মানে 150/100। এবার কস্ট প্রাইসের উপরে প্রফিট মানে তো সেলিং প্রাইস, সেলিং প্রাইস কত ছিল 110x প্লাস 40, ওকে 110x প্লাস 40, শূন্য শূন্য কেটে দে, শূন্য শূন্য কেটে দে, তাহলে 135, এক্স সমান সমান 110, তাহলে 25x সমান সমান 40, তাহলে এক্স সমান সমান 40/25, 5×8 40, 5×5 25, তাহলে 8/5। তাহলে যেই না আমার কাছে 8/5 হয়ে গেল, তাহলে এক্সের ভ্যালু আমাকে কী জানতে চেয়েছে, ফাইন্ড দি অরিজিনাল কস্ট মানে 100xটা জানতে চেয়েছে। তার মধ্যে এক্সের ভ্যালু কত 8/5, তাহলে 5/20 100, 28 160, ওকে ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাও। দেয়ার ইজ এ রেক্ট্যাঙ্গুলার শেপড ফিল্ড, রেক্ট্যাঙ্গুলার শেপড কোনো একটা ফিল্ড আছে, ওকে, সেটা কি হয়েছে 44 মিটারের লেন্থ আছে আর ব্রেথ হচ্ছে 34 মিটারের, অ্যান্ড দেয়ার ইজ এ 44 এর লেন্থ, ব্রেথ হচ্ছে তো 34 মিটার। তারপর কি হয়েছে, দেয়ার ইজ এ 2 মিটার ওয়াইড পাথ ইনসাইড দ্য ফিল্ড, ইনসাইড দ্য ফিল্ডে 2 মিটারের ওয়াইড পাথ আছে। দেখ 2 মিটারের যদি ওয়াইড পাথ আছে তাহলে আমার ব্রেথ 2 মিটার 2 মিটার বোথ সাইডে কমেছে, তাহলে 2 এইদিকে কমেছে 2 এইদিকে কমেছে, তাই না, তাহলে আমার কত হয়ে যাবে ইনার পাথের
ব্রেথ আমার কত হয়ে যাবে, ইনার পাথটার ব্রেথ আমার কত হয়ে যাবে, 30 হয়ে যাবে। আর ইনার পাথের লেন্থও কী হবে, এদিকে কমেছে তো এইদিকেও কমেছে, তাহলে আমার ইনার পাথের লেন্থ কত হয়ে যাবে, 40 হয়ে যাবে। ইনার পাথের লেন্থ কত হয়ে যাবে, 40 হয়ে যাবে। তাহলে এবার বলেছে মার্বেলের কস্ট কত, এরিয়া বের করে নিলে ওই পাথটাকে বলছে মার্বেল দিয়ে দেবে, টাকা পয়সা নেয়, মার্বেল দেবে, ঠিক আছে। যাই হোক, তো যে ইনার পাথটা যেটা আছে, there is a 2 meter wide path inside the field, what will be cost marbling the path? হ্যাঁ, এই যে পাথটা আছে বাটা এখানে মার্বেল দেবে, শখ কম নয়, ঠিক আছে। তো এখানে যে মার্বেলটা দেবে সেটার জন্য কত টাকা খরচ পড়বে, মানে এখানে তোর খরচ পড়বে, মানে তোর এটার এরিয়াটা বের করে দিলে আমার কাজ হয়ে যাবে, তাই না। তাহলে ইনার পাথের এরিয়া মানে কি, আউটার পাথের এরিয়া মানে আউটার পাথের এরিয়া কত হয়, 34 × 44 বা লেন্থ ইন্টু ব্রেথ, মাইনাস ইনার পাথের এরিয়াটা কত হয়, আউটার পাথের এরিয়া মাইনাস ইনার পাথের এরিয়া, ঠিক আছে। ইনার পাথের এরিয়াটা কত ছিল, 30 × 40, এটা করবি, যেটা বেরোবে সেটাই হবে অ্যান্সার, এটা করার পর যেটা বেরোবে সেটাই হবে অ্যান্সার। 34 × 44, 30 × 44, এটা সমান সমান করলে 296 আসবে। তাহলে কস্ট হচ্ছে 5 টাকা পার মিটার স্কোয়ার, তাহলে 96 মিটার পার স্কোয়ার আছে, তাহলে 296 ইন্টু 5 করবি, 296 ইন্টু 5 করবি, কোনো সংখ্যাকে 5 দিয়ে গুণ করার নিয়ম কি, শর্টকাট নিয়ম শিখিয়েছি। কোনো সংখ্যাকে 5 দিয়ে গুণ করার নিয়ম হচ্ছে পাশে 0/2 করে দিবি পুরোটাকে, 14 দুগুণে 28, 80 দুগুণে 1480, 1480 হবে আনসার। নেক্সট কোশ্চেন, A started business with investment of rupees 10,000 after 4 months, B joined with him, তাহলে A B C আছে, তাহলে কারা কারা আছে, A B আর C আছে। A 10,000 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করেছে, হ্যাঁ, এটা নিশ্চয়ই কিছু দিনের জন্য করবে, নিচে লিখছি, হ্যাঁ। বি কত দিয়ে, 15,000 টাকা দিয়ে 4 মাস পর এসছে, আর সি এক্স টাকা দিয়ে 6 মাস পর, বি 4 মাস পর, তার আবার 6 মাস পর সি এসছে। অ্যান্ড ইফ আফটার দ্য এন্ড অফ 2 years প্রফিট শেয়ার অফ বি ইজ রুপিস 3,000, আফটার এন্ড অফ 2 years মানে 10,000 টাকায় 24 মাসের জন্য খাটিয়েছে। বি 15,000 টাকাটা কত দিনের জন্য খাটিয়েছে, 4 মাস পরে জয়েন করেছিল, মানে 4 মাস কম খাটিয়েছে, মানে 20 মাসের জন্য। সি আরও 6 মাসের জন্য, 4 মাস তো হলোই বি এর জন্য, আরও 6 মাস পর সি, মানে সি পুরোপুরি তো 14 মাসের জন্য। ওকে, ক্লিয়ার হলো। তাহলে এগুলো হলো ওদের ইনভেস্টমেন্টের শেয়ারটা। এবার আমরা কি জানি, ইনভেস্টমেন্টের শেয়ার সমান সমান প্রফিটের শেয়ার। বি বি যার ইনভেস্টমেন্ট কত ছিল, বির ইনভেস্টমেন্ট বল কত ছিল, 15,000 টাকা ইনভেস্ট করেছিল, কত মাসের জন্য, 20 মাসের জন্য। কত প্রফিট করেছে, 3,000 টাকা, সমান সমান 3,000, তাই না। বাই কি করে দেবো, এ অ্যান্ড বি, এ আর সি এর প্রফিটটা হচ্ছে বাকি শেয়ারটা, তাহলে 10,000 ইন্টু, নিচে লিখছি 10,000 ইন্টু 24 প্লাস 10,000 ইন্টু 24 প্লাস
বি এর শেয়ার কত, সি এর শেয়ার কত, এক্স ইন্টু 14 মাসের জন্য কাটিয়েছিল, বাই কত হয়ে যাবে বাকিটা, মানে টোটাল শেয়ার কত ছিল 6520, তার মধ্যে বি এর ভাগ এটা 3000 টাকাটা, তাহলে বাকিটা হচ্ছে এ প্লাস বি এর ভাগ। তাহলে ইনভেস্টমেন্টে যতটা শেয়ারে ও ইনভেস্ট করেছে সেটাই তোর প্রফিটের শেয়ার হয়, আমরা পার্টনারশিপে তা জানি। তাহলে বি এর যদি ইনভেস্টমেন্ট এত হয় তাহলে তার সমান সমান প্রফিট এত, আর বি প্লাস এ প্লাস সি এর যে শেয়ারটা আছে ইনভেস্টমেন্টের সেটা সমান সমান তাদের প্রফিটের শেয়ার কত, 3520। কাটাকুটি করবি, তিনটে শূন্য, তিনটে শূন্য, 3×5=20, এখানে 100 হয়ে যাবে, ঠিক আছে। ক্রস মাল্টিপ্লিকেশন করবি, 24,000 করে দিবি এটাকে 24,000 করে দিবি, 24,000 তো নয়, দেখ 24,000 পর শোনো 2,40,000 হয়ে যাবে, 14x হয়ে যাবে, এটা 352 সমান এক্স সমান সমান এক্সের ভ্যালু বের করতে বলেছে, এক্স সমান সমান তোর 8,000 বেরিয়ে যাবে, এক্স সমান সমান এটা সলিউশন করবি 8,000 বেরিয়ে যাবে। ওকে, চল নেক্সট কোশ্চেন আসি, এটা একটা ভালো কোশ্চেন। বাই সেলিং অ্যান আর্টিকেল অ্যাট 71.42% অফ দি মার্ক প্রাইস, 71.42%, বাবু এটার যে ফ্র্যাকশন বলে দিবি তার জন্য অঙ্ক সোজা, তার জন্য অঙ্কদের কিচ্ছু রইল না। এটার ফ্র্যাকশানে কত হবে বল, কার কাছাকাছি যাচ্ছে, 71.42 আছে, প্রচুর সিম্পলিফিকেশান দেখেছিস তোরা। 71.42, আমরা 1/7 মানে কি জানি, 1/7 মানে বল, 1/7 মানে কত পার্সেন্ট, 14.28%, 1/7 মানে কত পার্সেন্ট, 14.28%। তাহলে 71, তাহলে এটার সাথে 5 গুণ করলেই তো 71.42, তাহলে এটা কত ভ্যালু, 5/7 ভ্যালু, 5/7। ওকে, 71.48 হচ্ছে 5/7, 71.48 হচ্ছে 5/7। তাহলে 7 যদি মার্ক প্রাইস হয়, 7-এর 71.48% মানে 5 হচ্ছে সেলিং প্রাইস, তাহলে মার্ক প্রাইস যদি 7 হয়, সেলিং প্রাইস 5। ওকে, মার্ক প্রাইস যদি 7 হয়, সেলিং প্রাইস 5। তারপর কি বলছে, দ্য রেশিও অফ দি মার্ক প্রাইস অ্যান্ড দি কস্ট, আচ্ছা দেয়ার ইজ এ গেন অফ 25%, 25% গেন, 25% মানে গেন মানে কত, 25% গেন মানে 6/5, মানে 5 যদি আমার, সরি 25% গেন, 25% গেন মানে হচ্ছে 25% গেন মানে হচ্ছে 5/4, 5/4, 6/5 না রে, 5/4, 25% গেন মানে 125/100, 25/5, 25/4, এর মানে 4 যদি আমার সিপি হয় তাহলে 5 হচ্ছে আমার এসপি, 4-এর 25% মানে 1 হচ্ছে গেন, মানে 4 + 1 মানে 5 হচ্ছে আমার এসপি, তাহলে 5 হচ্ছে এসপি, তাহলে সিপি কত 4, সিপি কত 4, বুঝতে পারলি। তাহলে প্রথমে এটাকে ফ্র্যাকশানে ভাঙলাম, 71.42% মানে হচ্ছে 5/7, এর মানে মার্ক প্রাইস 7 হলে সেলিং প্রাইস আমার 5। ওকে, এবার 25% গেন, 25% মানে আমি কি জানি 1/4, মানে 4 যদি আমার সিপি হয়, 4 যদি আমার সিপি হয় তাহলে 4-এর 25% 1 হচ্ছে আমার এসপি, তাহলে এসপি আমার কত 5, তাহলে তাহলে আমার সিপি কত 4। আমাকে কি জানতে চাইছে, দ্য রেশিও অফ দি মার্ক প্রাইস অ্যান্ড দি কস্ট প্রাইস, তাহলে দেখো 7 আর 4, 7:4। ওকে, তারপরে কোশ্চেন, এ অ্যান্ড বি আর্ন ইন দ্য রেশিও
6:5, they spend in the ratio 3:2, তাদের এক্সপেন্ডিচার হচ্ছে, তাহলে এ এর সেভিংস কত বলো, এর সেভিংস কত, এর আর্নিং বলো কত, 6, তাহলে এটা হচ্ছে আর্নিং মানে হচ্ছে ইনকাম, এটা হচ্ছে ইনকাম, এক্সপেন্ডিচার, সেভিংস, এর ইনকাম বলো 6, এক্সপেন্ডিচার কত গো 3, সেভিংস কত 2, এই সরি সেভিংস কত 3, বি, আচ্ছা সেভিংসটা এখন বাদ দেন না, আচ্ছা তাহলে ইনকাম হলো 6, এক্সপেন্ডিচার কত এর, দেখ স্পেন্ড ইন দ্য রেশিও 3, তাহলে এ 3 ইউনিট, বি এর দেখ ইনকাম 5, এক্সপেন্ডিচার 2। এবার কি বলছে, দেয়ার সেভিংস আর ইকুয়াল, দ্য মান্থলি সেভিংস অফ এ অ্যান্ড বি আর ₹30,000, দ্য টোটাল মান্থলি সেভিংস, কি বললো প্রথম জিনিস দেখ, এর সেভিংস আর বি এর সেভিংস, এই দুজনেরই সেভিংস হচ্ছে তোর ইকুয়াল, ওকে, এর সেভিংস আর বি এর সেভিংস দুজনেরই সেভিংস হচ্ছে ইকুয়াল, তাহলে এদের সেভিংসটা আমি দেখি কত, এর ইনকাম যদি 6 ইউনিট হয়, এক্সপেন্ডিচার যদি 3 ইউনিট হয়, তাহলে সেভিংস 3 ইউনিট, বির ইনকাম যদি 5 ইউনিট হয়, এক্সপেন্ডিচার যদি 2 ইউনিট হয়, সেভিংস কত 3 ইউনিট, তাহলে দেখ 3 ইউনিট 3 ইউনিট মিলে গেল, ওদের টোটাল এক্সপেন্ডিচার হচ্ছে 30,000 টাকা, আর ওদের ওদের টোটাল সেভিংস হচ্ছে 30,000 টাকা, ওদের টোটাল সেভিংস হচ্ছে 30,000 টাকা, তাহলে ওদের সেভিংস ইকুয়াল, মানে 15,000 15,000, এর যা সেভিংস বি এরও সেভিংস সমান, তাদের টোটাল হচ্ছে 30,000 টাকা, তাহলে নিশ্চয়ই 15,000 15,000, তাহলে 3-এর ভ্যালু কত 15,000, 3-এর ভ্যালু কত 15,000, 1-এর ভ্যালু কত 5,000, দেখ 3 আর 3 যেহেতু আমার ইকুয়াল আছে, তার জন্য আমার কিছু করতে হলো না, যদি আমার ইকুয়াল না থাকতো আমরা ইকুয়াল করে দিতাম, তাহলে 5,000 5,000 হয়ে গেল, 1-এর ভ্যালু আমার 5,000, আমার কী চাইছে, ফাইন্ড দ্য মান্থলি ইনকাম অফ বি, তো ইনকাম কত 5 ছিল, তাহলে 5-এর 5,000 মানে কত হবে 25,000, 25,000 অ্যান্সার হবে, ওকে। Salary of Aman is 20% less than that of Rahul, and the salary of Rahul is 70% of Rajiv, এটা তো সোজা অঙ্ক, এটা সবার পারা উচিত, তাহলে দেখ আমান, রাহুল, রাজীব, ঠিক আছে, রাজীবের স্যালারিটাকে 100 ধরে নিলাম, তাহলে রাহুলের স্যালারি 70, এবার এটা হচ্ছে 70, এটা হচ্ছে 20% লেস, তাহলে 70 20% মানে কত হয় 14, 7 দুগুণে 14, তাই না, তাহলে 14 কম 70 থেকে 14 কম মানে 56, এবার বলছে এই আমানের স্যালারি রাজীবের স্যালারি থেকে কত পার্সেন্টেজ কম বা বেশি, তাহলে কম, কত কম 100, তো নিজে পার্সেন্টেজের ইউনিট হয়, তাই না, তাহলে 100 থেকে 56, 44 কম মানে 44% কম, তাই না, পার্সেন্টেজ ইউনিট তো 100, আমাকে আলাদা করে আর 44/100 ইন্টু 100 করলে তো 44% আসতো, আমার কী দরকার, 100 তো নিজে পার্সেন্টেজের ইউনিট, 100 থেকে কেউ 10 নম্বর কম পেলো, তাই না, তাহলে 10% কম পেয়েছে, 100 থেকে কেউ 44 কম পেলো, মানে সেই 56% কম পেয়েছে, ব্যাস। এটাতে কী বলেছে, a man has 50 kg of rice, a part of which he sells 20% profit and the rest at 10% loss, তাহলে 50 কেজির রাইস আছে, ফার্স্ট পার্টটাকে দুটো পার্টেও ভেঙে নিয়েছে, কিছুটাকে 20% প্রফিটে, আবার কিছুটাকেও 10% লসে করেছে, ওকে, দেখ লস যখনই বলেছে না, এখানে মাইনাস বসে যাবে, মাইনাস হয়ে নেবে, ওকে, আর 16% প্রফিট ওর ওভারঅলে হয়েছে, যখন এটাকে করবি মাইনাস মাইনাস করে 4% হয়ে গেল, এখানে কী হবে দেখ মাইনাস
-16 মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, এখানে তোর রেজাল্টেন্ট ভ্যালুতে তোর রেজাল্টেন্ট ভ্যালুতে মাইনাস প্লাসের দিকে যাবি না, কিন্তু শুধুমাত্র প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে যদি প্রফিট দেওয়া আছে 20% তাহলে প্লাস, আর লস যদি দেওয়া আছে 10% তাহলে মাইনাস। ওকে, কিন্তু রেশিওতে গিয়ে তখন আর মাইনাস প্লাসটাকে উপেক্ষা করতে হয়, কিন্তু লস যদি তোকে উল্লেখ করে দিয়েছে তাহলে তোকে মাইনাস ধরতেই হবে। দিয়ে 16 26%, আরও এটা কাটবে দেখ, মানে 13:2, মানে 13:2 রেশিওতে 50 কেজি চালকে ভাগ করা হয়েছে। তার মধ্যে বলছে 20%-এ তাহলে কত কেজিকে ও বিক্রি করেছে, 20%-এ কত কেজিকে বিক্রি করেছে, তাহলে 20%-এ তাহলে 15 ইউনিট, 13 ইউনিট ছিল, 13:2 ছিল তো রেজাল্টটা আমার, 13:2 ছিল, 13:2 মানে তো 15 ইউনিট টোটাল, 13:2 মানেই তো 15 ইউনিট, তাহলে এই 15 ইউনিট সমান সমান 50 কেজি, 50 কেজি, তাহলে একে কত 50/15, আর 20% প্রফিটে কে ছিল, 20%-এর নিচে কে ছিল, 13 ছিল, 20% নিচে 13 ছিল, 10% নিচে 2 ইউনিট ছিল, তাহলে 20% প্রফিটে কত কেজি বিক্রি করেছে, তাহলে 13 ইউনিট বিক্রি করেছে, 15 ইউনিটের ভ্যালু 50 কেজি, 15 ইউনিট মানে ছিল 13:2, 13 অনুপাতে ভেঙেছে, 2 অনুপাতে ভেঙেছে, 13 ইউনিটে ভেঙেছে, 2 ইউনিটে ভেঙেছে, মানে 15 ইউনিটে ভেঙেছে, 15 ইউনিট মানে 50 কেজিতে ভাগ করেছে, তাহলে 1 ইউনিটে মানে 50/15, 13 ইউনিটে মানে 50/15 ইন্টু 13, আসবে অ্যান্সার তো 43.13 কেজি, যেটা কি নান অফ দিস হবে। ওকে, নান অফ দিস হবে। যেখান থেকে আমি তুলেছি কোশ্চেনটাকে সেখানে অ্যান্সারে 30 কেজি করে দিয়েছে, ভুল করেছে। 30 কেজি একমাত্র সম্ভব যখন তোর এটা 10% প্রফিট যদি দেওয়া থাকতো, 10% প্রফিটে নিয়ে কর, দেখবি 30 কেজি অ্যান্সার বেরোবে। ওরা করার সময় 10% প্রফিট নিয়ে করেছে, দিয়ে 30 কেজি অ্যান্সার মিলিয়ে দিয়েছে। কিন্তু আমি যদি পারফেক্টলি 10% লস নিয়ে করি তাহলে আমার অ্যান্সার বেরোবে 43.13, আর যেহেতু নন অফ দিস আছে তার জন্য নন অফ দিসের রেসপেক্টে করে দিলাম। দেখ, রাহুল ওয়ার্ক ফর 6 days, Rahul worked for 6 days and remaining work was completed by Ajay in 5 days. If Ajay worked for 8 days, then remaining work was completed by Rahul in 4 days. অঙ্কটাকে ঘুরিয়েছে একটু মাথা খারাপ করার জন্য। তাহলে রাহুল 6 days মানে রাহুল কিছু একটা কাজ করেছে 6 দিন, আর ইন্টু 6 প্লাস অজয় 5 দিনে কাজটা করেছে, এটা হচ্ছে টোটাল ইউনিট অফ ওয়ার্ক। রাহুল কোনো একটা এফিসিয়েন্সি নিয়ে 6 দিন করেছে, অজয়ের এফিসিয়েন্সি নিয়ে 5 দিন করেছে, আমরা জানি না, তাহলে রাহুলটাকে রাহুল থাক, অজয়টাকে অজয়ই থাক, এফিসিয়েন্সি আমরা জানি না, দিয়ে টোটাল হচ্ছে এইটা। আবার সেম কাজকেই ইফ অজয় ওয়ার্ক ফর 8 days মানে এ ইন্টু 8 প্লাস রাহুল কমপ্লিট, তাহলে ওর বাকিটাকে করবে 4 দিনে, তাহলে আর ইন্টু 4, ওই কাজটাই করছে তার জন্য ইকুয়াল। এই এই অনুপাতে এই এফিসিয়েন্সি নিয়ে যে কাজটা হচ্ছে এই এফিসিয়েন্সি নিয়েও সেই কাজটাই হচ্ছে, অজয় কাজ করছে কোনো একটা এফিসিয়েন্সি নিয়ে করছে 8 দিন করছে, প্লাস রাহুল করছে কোনো একটা এফিসিয়েন্সি নিয়ে করছে 4 দিন করছে, তাহলে এদের টোটাল দুজনেরই কি এফিসিয়েন্সি কি ইকুয়াল না, টোটাল ইউনিট অফ ওয়ার্ক তো আমার ইকুয়াল না, তাহলে এটা আবার কত হয়ে যাবে দেখ, 6R প্লাস 5A আর 8A প্লাস 4R। এটাকে যখন ভাঙবি তখন এটা তোর চলে আসবে 6R এর সাথে 4R মানে 2R সমান সমান 3A, তাহলে R/A সমান সমান 3/2, R/A সমান সমান 3/2।
এবার যে কোনো একটাতে বসিয়ে দে। আর এর ভ্যালু 3 বসা, 3 6 18, এর ভ্যালু 2 বসা, 2 ইন্টু 5 10, মানে টোটাল ইউনিট অফ ওয়ার্ক কত? 28। এটাই তো টোটাল ইউনিট অফ ওয়ার্ক। মানে রাহুল 3 এফিসিয়েন্সি নিয়ে 6 দিন কাজ করেছে, অজয় 2 এফিসিয়েন্সি নিয়ে 5 দিন কাজ করেছে। 3 6 18, 5 2 10, টোটাল এফিসিয়েন্সি কত? 28। অজয়ের একদিনের এফিসিয়েন্সি কত? 2 ইউনিট। তাহলে 28 ইউনিট কমপ্লিট করতে কতদিন নেবে ওটাতে জানতে চেয়েছে। অজয় কমপ্লিটেড দ্য ওয়ার্ক কেন? ফাইন্ড ইন হাউ মেনি ডেজ অজয় কমপ্লিট দ্য ওয়ার্ক এলোন। অজয় একদিনে করতে পারে 2 ইউনিট, তাহলে 28 ইউনিট করতে পারবে 28/2, 14 ডেজে। অপশান এ হবে অ্যান্সার, 14 ডেজে। ওকে, তাহলে আজকের জন্য সেশন শেষ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছিস। খুব ভালো ভালো কয়েকটা অঙ্ক ছিল, ভালো লেভেলের অঙ্ক ছিল, প্রিলিমস লেভেলেরই অঙ্ক ছিল, পিও প্রিলিমস লেভেলের অঙ্ক ছিল, কিছু কিছু অঙ্ক ক্ল্যারিক্যাল প্রিলিমস লেভেলের ছিল। ঠিক আছে, তো ব্যাস এইভাবে ডেলি প্র্যাকটিস করতে থাকো। ওয়ার্ড প্রবলেমগুলোকে করতে হবে, যত বেশি করবি, যত বেশি ওয়ার্ড প্রবলেমের টাচে থাকবি, তত ভয় কমবে, ওয়ার্ড প্রবলেমগুলো অ্যাটেম্প করার সাহস বাড়বে, পরীক্ষার সময় নাম্বার অফ অ্যাটেম্পস বাড়বে, পরীক্ষা ক্র্যাক করার প্রবাবিলিটি বেড়ে যাবে। ঠিক আছে, তো আজকের জন্য এত দূরই থাক। ঠিক আছে।